ছটি পর এই গরমে লিখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তোমার টেডি এত পছন্দ? ভাইয়া দেয়, তাই আমার পছন্দ। অনেক ভালোবাসো তোমার ভাইয়াকে, তাই না? জানি না তো, আমার কাছে ভালোবাসার কোনো পরিধি নেই। ভাইয়া মানেই ভালোবাসা, ভরসা। আবার ভাইয়া মানেই আমার ভাইয়া। প্রিয়তা পিয়ালির ঘর হয়ে আসছিল। পথিমধ্যে বাহুতে শক্ত টান লেগে ছিটকে পড়তেই মায়ান শক্ত হাতে ওকে আগলে নিল। বড় পিলারের পাশে চেপে ধরে প্রিয়তা ঠোঁটে আঙুল চেপে ধরে। সতর্কতা মিশ্রিত গলায় বলে, আমি, চেঁচিও না। প্রিয়তা চোখ পিটপিট করে তাকায়। মায়ান ওর ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। প্রিয়তা আশেপাশে দেখে নিয়ে ফিসফিস করে বলে, কি করছেন? আব্বু আম্মু দেখে ফেললে তখন কি ভাববে? কি ভাববে? আমি কি পরপুরুষ? ওনাদের মেয়ের জামাই হই আমি? প্রিয়তা মায়ানের গাল টিপে দিয়ে হেসে বলে, কি চাই? এভাবে টেনে আনলেন কেন? যদি পড়ে যেতাম? আমি ধরে ফেলতাম না বলেই প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। আদুরে গলায় ডেকে বলে, পাখি শোনো না, বলুন। চারিদিকে এত এত প্রেমের ছড়াছড়ি দেখে আমারও ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। চলো কোনো চিপায় চাপায় বসে প্রেম করি। সবই ঠিক আছে, কিন্তু লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হবে কেন? আমি না আপনার বউ? ও নো, তুমি জানো এই বাড়িতে তো একটা প্রেম বিদ্বেষী আছে। কে? কপাল কুঁচকে জিজ্ঞেস করলো প্রিয়তা। কেন? তোমার বাবা। শ্বশুর পাইছি কপাল করে, জাদরেল একটা। আহা বেচারা আমার ভাইরা ভাই। দেখুন, একদম আমার আব্বুকে নিয়ে কিচ্ছু বলবেন না। হ্যাঁ মানছি, আজের সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে কিছু। পিহু কিন্তু বলেছে সবটা অভিনয় ছিল। আর পিহুকে আজকে ভালোবাসে। যেমন বাপ তেমন মেয়ে। এই শোনো, কোনো অভিনয় টভিনয় ছিল না। তোমার বোন আজের প্রেমে পা পিছলে পড়েছে, নেহাতি স্বীকার করছে না। তুমি চিন্তা করো না, ভাইরা ভাই কম যায়, ঠিক পেট থেকে ভালোবাসা কথাটি বের করেই ছাড়বে। আপনারা কি পরিকল্পনা করছেন? সন্দিহান চোখে তাকে জিজ্ঞেস করলো প্রিয়তা। সেসব তোমার জানা লাগবে না, আপাতত ঠেসে দুটো চুমু খেতে দাও তো। বলতে বলতেই প্রিয়তার মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। চুমু খেতে যাবে তখনই তৌসিফ গম্ভীর গলায় ডেকে ওঠে, পিলারের পেছনে কে রে? ব্যাস, মায়ানের মুডের দফারফা হয়ে গেল। প্রিয়তা নিঃশব্দে হেসে ওঠে। মায়ানকে অল্প ধাক্কা দিয়ে উল্টো পাশ দিয়ে রুমে চলে যায়। তৌসিফ মায়ানকে দেখে এগিয়ে আসে। তুমি এখানে কি করছিলে? মশা মারছিলাম। আপনার বাড়িতে এত মশা, সারাক্ষণ বিরক্ত করছে আর রক্ত চুষে চুষে খাচ্ছে। একটা মশা তো আবার হাতির সাইজের। নামেই পুলিশ, কাজকাম তো সব চোরের মতন। আপনিও তো শ্বশুর মশাই, কিন্তু কাজকাম তো ভিলেন মার্কা। কি বললে? কিছু না। শ্বশুর মশাই যান না, শাশুড়ি আমার ডাকছে বোধ হয়। তৌসিফ চলে যেতে মায়ান বিড়বিড় করে বলে, নিজের বউয়ের কাছে ঠিকই যাবে, আর আমি গেলে গোয়েন্দার মতো চোখ করতে করতে বেরিয়ে পড়বে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার মতো শুয়ে পড়েছে। প্রিয়তাও ঘুমিয়ে পড়েছে দেখে মায়ান ধীরে নিঃশব্দের পাশ থেকে উঠে পড়ে। সরতে লাগলেই হাতে টান অনুভব করলো। প্রিয়তার হাতের ভাঁজ দিয়ে মায়ানের আঙুল আটকে রয়েছে। ঘুমের ঘরে প্রিয়তা ওর আঙুল নিজের হাতের সাথে পেঁচিয়ে নিয়েছিল হয়তো। মায়ান মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। একটু ঝুঁকে কপালে চুমুখে বলে, লাভ মিশনে যাচ্ছি পাখি। তারপর সবকিছু আগের মতো হয়ে যাবে। পিহু বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। ওর রুমের বারান্দা বরাবর নিচ থেকে ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। পিহু কি ঘুমিয়ে পড়েছে? একদম পুরো বাড়ি ঘুমে মগ্ন। এটাই মোক্ষম সুযোগ, কাজে লেগে পড়ো। তুমি শিওর তো? আমার কিন্তু ভয় করছে। আরে বেটা, পেয়ার কিয়া তো ডারনা কেয়া। তাও ঠিক, তাহলে উঠি কি করো? হ্যাঁ জলদি করো। মায়ান আজকে সিঁড়ি এগিয়ে দেয়। আজ ভয়ে ভয়ে সিঁড়িতে পা রাখতেই কেউ ওদের দিকে লাইট মারে। কণ্ঠে ঝঙ্কার তুলে হাঁকছে, এই কে রে ওখানে? ভাইরা ভাই, শ্বশুর মশাই। ব্যাস, মায়ানের সতর্কতা শুনেই আজ বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দোতলা হয়, বেশি বেগ পেতে হলো না। মনে মনে মায়ানের শিখিয়ে দেয়া গানটা গায়, পেয়ার কিয়া তো ডারনা কেয়া। মান এক লাথি দিয়ে সিঁড়িটা সরিয়ে ফেলে, মাটিতে উবু হয়ে পড়ে। তৌসিফকে দেখে দুই হাতের ওপর ভর দিয়ে পুশ আপ দিতে লাগে। তুমি এত রাতে এখানে কি করছো? মায়ান দাঁত বের করে হাসে।
ব্যায়াম করছি শ্বশুর আব্বা। রাতে ব্যায়াম করছো, দিনে কি করো? রাত দুপুরে জেগে থাকা তো চোরের লক্ষণ। তৌসিফ বারবার মায়ানকে চোর বলে অপমান করছে। বেচারা উঠে দাঁড়ায়, বেজার মুখ করে বলে, আমি একজন প্রশাসনের লোক শ্বশুর আব্বা, আমাকে বারবার চোর বলে কি প্রমাণ করতে চাইছেন? তৌসিফ তাচ্ছিল্য করে বলে, পুলিশ আর চোরের মধ্যে ফারাক এতটুকুই, পুলিশ দেখলে মানুষ সালাম দেয়, আর চোর দেখলে প্যাদানি। সরুন, আপনার মেয়ে একা আছে, যেতে দিন, আর আপনিও যান। শাশুড়ি আম্মা আপনাকে রাত দুপুরে বাসা থেকে বের হতে দেয় কি করে? মায়ানের বেফাস কথায় তৌসিফ ধমকে ওঠে, শাট আপ। আর এখানে সিঁড়ি কিসের? মায়ান একটু ভয় পেয়ে যায় তৌসিফ যদি সন্দেহ করে। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইলেই তো সিসিং ফাঁক হয়ে যাবে, আজ ধরা পড়লেই বিপদ। কিছু না, এমনিতে হয়তো দারুণ রেখে দিয়েছে, আমি সরিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা তো পরাণের রুম, আমাকে দেখতে দাও, কোথাও আবার চোর টোর ঢোকেনি তো? মায়ান দাঁত কিরমির করে বলে, আমরা দুই ভাইরা ভাই চোর হলে তো আপনি একটা ডাকাত, আমাদের বউদের ডাকাতি করে ধরে এনেছেন। শালার যেদিন আপনার বউকে হাইজ্যাক করব, ওই দিন বুঝবেন বউ হারানোর শোক কাকে বলে। তৌসিফ সিঁড়ি বেয়ে উঠতে লাগলে পেয়ালির কণ্ঠ শোনা যায়, তোমরা এত রাতে এখানে কি করছো? ঘরে চলো। না, এমনি পরাণের রুমের সামনে এই সিঁড়িটা রাখা ছিল, আমি দুপুরে দারোয়ানকে দিয়ে রেখেছিলাম গাছের ফল পাড়তে, পরে আর জায়গা রাখা হয়নি। বড় জামাই। জি শাশুড়ি আম্মা, সিঁড়িটা সরিয়ে রেখো তো, আর আপনি চলুন। তৌসিফ আর কথা বাড়ালো না, পিয়ালির পেছন পেছন চলতে লাগলো। মায়ান স্বস্তি পেল, দ্রুত সিঁড়ি লাগিয়ে উপরে উঠে যায়। আজ তখন রুমে পৌঁছে গেছে। ঠিক আছে সব? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, কাল সকালে যেন শালি তোমাকে গালি দিয়ে হলেও শ্বশুরের কাছে গিয়ে বলে আমাকে বিয়ে না করলে ও বাঁচবে না। ঠিক আছে, ডান, এবার যাও। আচ্ছা আসছি, প্রয়োজন হলে কল দিও। ওকে, থ্যাংক ইউ ভাইরা ভাই। মেনশন নট। মায়ান মাথা চুলকে হাসতে হাসতে নিচে নেমে গেল। আজ এবার জানালা বন্ধ করে পর্দা টেনে দেয়। পিঠে থাকা ছোট্ট ব্যাগ থেকে নরম দড়ি বের করে চটপট পিহুর হাত পা খাটের সাথে একদম ঢিলা করে বাঁধে। ঘুমের মধ্যে পিহু নড়ে চড়ে ওঠে, হাত সরাতে গেলে বাধা পেলে তরাক চোখে তাকায়। সামনেই ঝুঁকে আসা আজকে দেখে ভূত দেখার মতো চিৎকার করতেই আজ একদলা কাপড়ের মুখে পুরে দেয়, হাফ ছেড়ে বলে, এবার ঠিক আছে, বড্ড ক্লান্ত হয়ে গেছি, এই নিড রেস্ট ডিয়ার মাই ওয়াইফ। আজ বিছানায় হাঁটু মুড়ে থাকা অবস্থাতেই শার্ট খুলতে লাগে। পিহুর হাঁটু বরাবর বসেছিল, আজের কাণ্ডে ওর চোখ বড় বড় হয়ে যায়। মনে মনে বলে, প্রেমের ভূত মাথায় চড়ে কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে। আজ ততক্ষণে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মেরেছে, তাড়াহুড়ো চিন্তা সব মিলিয়ে ঘেমে গেছে বেচারা। কোনো কিছু না ভেবে পিহুর গায়ের ওপর শটান হয়ে শুয়ে পড়ে। পিহু তৎক্ষণাৎ চোখ বুজে ফেলে, চোখ মেলে আজের ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনে। আজ দিব্যি ওকে কোলবালিশ বানিয়ে পেট জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে পড়েছে। পিহু দীর্ঘশ্বাস ফেলল, একেই বুঝি বলে খোদা পাহাড় নিকলা চুয়া। পিহু কি ভাবলো আর আজ কি করলো? প্রেম পাইছে হায় রে, মনটা তোকে চায় রে, প্রেমের কিরা কলজাতে লাফায় রে। মায়ান গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢোকে। প্রিয়তা ভূতের মতো ঘুম ঘুম চোখে বসেছিল। কি ব্যাপার পাখি, তুমি ঘুমাওনি? মায়ান প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা ওর বুকের উপরে মাথা এলিয়ে দেয়, ঘুম জড়ানো গলায় বলে, ঘুম আসছে না? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আবার বলো, আপনি কোথায়? এটা নেই, এর আগে কি বললে? প্রিয়তা চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বলে, ঘুম আসছে না। মায়ান আচমকে খুশি হয়ে গেল। প্রিয়তা সন্ধিহান গলে জিজ্ঞেস করে, এত খুশি হওয়ার কি আছে? খুশি হব না বলছো? জাদ্রেল শ্বশুরের জন্য দিনের বেলা প্রেমই করতে পারি না, রাতে তুমি ঘুমিয়ে পড়ো, আজকে এই সুবর্ণ সুযোগ, চলো না প্রেম করি, আবহাওয়া রোমান্টিক। প্রিয়তা এদিক ওদিক তাকে বলে, এই গরম আবহাওয়াকে আপনার রোমান্টিক বলে মনে হচ্ছে? আরে প্রেমিকের কাছে রাতি কি আর দিনে কি, শীত বর্ষা গ্রীষ্ম সবই এক মৌসুম, ভালোবাসার মৌসুম, বুঝেছ? না, আর বুঝতে চাই না, আপনি ভুলে যাচ্ছেন আমি প্রেগন্যান্ট। না তো, বউকে আদর করার বেস্ট সময় এটা, যত বেশি আদর তত জলদি বাবা হওয়ার সুযোগ। কারণ তো আমারই ভুল, ঘুমাবো আমি। দিনে তোমার বাবা, রাতে তুমি। আমার দিকটা তো একটু ভাববে। আমার কথা ছাড়ো, বেচারা আমার বাচ্চাটা। আমি কি তোমাকে আদর করতে চাইছি? তোমাকে আদর করা মানে আমার বাচ্চাকে আদর করা। তুমি একজন বাবার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছো, বলে দিলাম। জেলে ভরে দিন,
ভরবই তো, আমার মনের জেলে কয়েদ করে রাখবো। আপনি পুলিশ কম নাটকবাজ বেশি। তোমার বোনও একই কথা বলে। প্রিয়তার চোখে মুখে এবার চিন্তা খেলে গেল। মনমরা হয়ে বলে, পিহু বোধহয় ভালো নেই। আম্মু বলছিল পিহু এত নীরব থাকে না। মেয়েটাও বাড়ি থেকে আসার পর কেমন যেন হয়ে গেছে। মায়ান প্রিয়তাকে টেনে কোলের মধ্যে নিয়ে নেয়, মাথায় আবেশে চুমুখে বলে, তোমাকে এসব চিন্তা নিতে হবে না, আমি আছি তো। তুমি শুধু আমাকে ভালোবাসবে আর আমার বাচ্চার নিজের যত্ন নেবে, ব্যাস। আজ ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলে, মিসেস রাইয়ান, আমি তোমায় প্রপোজ করলাম কিন্তু তুমি কোনো রিপ্লাই দিলে না। আমি কিন্তু রিজেকশন পছন্দ করি না। জীবনে একটা মেয়েকেই প্রপোজ করেছি যে আমার স্ত্রী, তার থেকে রিজেকশন জাস্ট নিতে পারবো না। আজ এতটা আলগা করে পিহুর হাত পা বেঁধেছিল যে ও একেবারে হাতের বাঁধন ছাড়িয়ে নিল। বুকের ওপর ঘুমিয়ে থাকা আজকে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে নিল। ঘুমন্ত অবস্থায় মুচকি হাসলো আজ। কেন বারবার আমার জীবনে হস্তক্ষেপ করছে পরাণের স্বামী? আমার পক্ষে এই মুহূর্তে কাউকে ছাড়াই পসিবল না। আব্বুকে কথা দিয়েছি আমি, আব্বুর কোনো কথার অবাধ্য হয়নি আজ পর্যন্ত। আমাকে দিয়ে এমন কিছু করিয়ে নিও না যাতে আমার আব্বু কষ্ট পায়। দুই ভাইয়ের কাহিনী কেমন লাগছে? সারা রাত দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না, ফোনে চার্জ না থাকে পোস্ট করতে দেরি হয়ে গেল। রশির ভাইয়ের সুন্নতে খাতনার কথা বলে বের হয়েছি। সমুদ্র কিছুক্ষণ স্তব্ধ থেকে আকস্মিক হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে ওর পেট ব্যথা হয়ে গেছে। মিথিলা ভাবি বিরক্ত হলো, রাগ দেখে বলে, হাসছেন কেন? সমুদ্র হাসতে হাসতে বলে, মিথ্যা বলার জন্য আর কোনো কথা পেলি না? মিথ্যে বলিনি আমি, সত্যি সত্যি আজ ওর ভাইয়ের সুন্নতে খাতনা ছিল। আমাকে দাওয়াত করেছিল, আমি যাইনি। কি বলিস, দাওয়াতকে মিস করে? চল চল, বাড়ি কোথায়? সমুদ্র ভাইয়া আজগরের বাড়ি থেকে পিহুকে আজ দেখতে এসেছে। পিহুর মন বেজায় খারাপ। শুধুমাত্র তৌসিফের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। পিয়ালির মুখেও খুশির ঝলক নেই। মেয়ের মনের অবস্থা তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয়তা পিহুর রুমে আসতেই পিহু আনমনে বলে ওঠে, ওরা কি চলে এসেছে? প্রিয়তা চাপা শ্বাস ফেলে বলে, না, রাস্তায় তোকে আব্বু তৈরি হতে বলল, আমি সেই জন্য এসেছি। ও, তা দাঁড়িয়ে কেন? আয়, শাড়ি পছন্দ করে দে। কুরবানির পশু আমি দেখে পছন্দ হতে হবে, তাই না? পিহু, সরি কেন বলছিস? মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। পিহু তাচ্ছিলের হাসি দিল। ও কাকে কি বলবে? যেখানে নিজের মন কি চায় সেটাই বুঝতে পারছেন না। এরকম করিস না বোন, আজ অনেক ভালো মানুষ, আব্বুর সাথে কথা বলে সব মিটমাট করে নে প্লিজ। লাভ নেই, আব্বুর কথা আমি ফেলতে পারবো না। এই বিয়েটার সাথে আব্বুর সম্মান জড়িয়ে আছে। আর এমন তো নয় আমার স্বামী স্ত্রী আমরা। ভালোবাসা বলে তো কিছু আছে নাকি? আমি দেখেছি আজকে কতটা ভালোবাসে তোকে, কিন্তু তোর জামাইটা লুচু কোয়ালিটির। তোকে ভালোবাসে কিনা সন্দেহ আছে। প্রিয়তা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ, যা না জিজ্ঞেস করে আয়। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। পিহু ওর নিজের বোন যখন বলছে তখন নিশ্চয়ই মান কিছু তো উল্টাপাল্টা করেছে। আমি যাচ্ছি। যা। প্রিয়তার আগে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে গেল। পিহু বিছানায় বসে পেটে হাত দিয়ে হো হো করে হাসতে লাগলো। কালকে আজকে ওর ঘরে ঢোকানোর শাস্তি এটা, এবার বুঝবে মজা। খোদার কসম, বউ আমার তুমি ছাড়া মনে মস্তিষ্কে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আর কেউ নেই। টেস্ট করে দেখো আমি বিবাহিত ভার্জিন। সাধু সাজা হচ্ছে তাই না? আমার বোন বলছে মানে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ঘাপলা আছে। এই কি করেছেন জলদি বলে ফেলুন তো। কিছু করিনি, সত্যি বলছি, অসহায় মুখ করে বলল মায়ান। প্রিয়তা সন্তুষ্ট হলো না, উল্টো হুঁশিয়ারি দিয়ে বলে, একবার পিহুর বিয়েটা হয়ে যাক, আমি বাপের বাড়ি থেকে কোথাও যাব না, আর আপনাকে এ বাড়ি ছাড়তে হবে। যত সব ঢঙ্গি পুরুষ মানুষ কোথাকার। দিনে বউ, রাতে শ্বশুর, বিকেলে শালি, জীবনটা বেদনার হয়ে গেল। আজগর ওর বোন আর বোনের মেয়ে এসেছে পিহুকে দেখতে। আজগর নিজে থেকে বিয়েটা ঠিক করেছিল ছেলের কথায়। পিহুকে ভার্সিটি যাওয়ার পথে দেখেছিল, তখনই পছন্দ হয়ে যায়, ব্যাস বিয়ে পাকা। বাড়ির মেয়েরা শুধু ছবি দেখেছিল, এখন যখন বিয়েটা হবেই তাই একটু দেখতে আসা আর কি। প্রিয়তা পিহুকে সাজিয়ে গুছিয়ে ছেলেপক্ষের সামনে বসায়। পিয়ালি জুস নাস্তা নিয়ে এসে অতিথিদের দেয়। মায়ের টেবিলের উপরে বসে এদিকে বাঁকা চোখে তাকাচ্ছিল বারবার। বাড়াবাড়ি ওর গরু বকরির মতো মেয়েকে শো করা পছন্দ না। মায়ের মতে এতে একটা মেয়ের আত্মসম্মানহানি হয়।
তা তোমার নাম কি মা? মায়ান পা দোলাতে দোলাতে ফট করে বলে ফেলে, ও মা, নাম না জেনে বিয়ে ঠিক করে ফেললেন? মায়ানের কথায় পিহু ফিক করে হেসে ওঠে। আজগরের বোনের মেয়ে, তা চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। হয়তো ভাবছে দেখতে এত সুন্দরের মুখের বুলি যেন বন্দুকের গুলির মতো তীব্র। তৌসিফ বসা অবস্থায় ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ানের দিকে। পিয়ালি হেসে বলে, আমার বড় জামাই একটু মজা করতে পছন্দ করে, এই আর কি। সেসব ছাড়ুন, আর কি কি জিজ্ঞেস করুন। তোমার বাবার নাম কি? এবারও মায়ান জবাব দিল, ওইখানেই বসে আছে, ওনাকে জিজ্ঞেস করুন না, অযথা আমার শালিকে কেন কষ্ট দিবেন? তৌসিফ দাঁত কটমট করে তাকায়। মায়ান ফিসেল হেসে ডাইনিং থেকে একটা আপেল তুলে মজা নিয়ে কামড়ে নেয়। তোমার চুল দেখি একটু উঠে হেঁটে দেখাতো, লম্বা কতটুকু দেখি একটু। 4 ফুট 4 আনা আমার শালির হাইট দেখতে এসেছে, আর হেঁটে দেখা মানে কি আমার শালিকে কি ফ্যাশন শো করতে এসেছে? আশ্চর্য মহিলা, এরা কোত্থেকে আসে? তুমি চুপ করো। আজগর পরিস্থিতি সামলে বলে, আরে ঠিকই তো, বিয়ে ঠিক হয়ে গেছে। আর আপু, তুইও তো এখন কি এসব সেকেলে প্রশ্ন কেউ করে? মাঝখান থেকে ওর বোনের মেয়ে দোলা বলে ওঠে, দেখছো মা, জামাইয়ের কেমন চ্যাটাং চ্যাটাং কথা, না জানি তার শালি কেমন হবে। ভাইয়াটা কেন যে এই মেয়েকে দেখে পাগল হলো। এই ননদি লাইকে কুটনি, আমার শালি ও বাড়িতে যাবে না, বুঝেছ? তোমার মতো এক পিস ননদ থাকলে ওই বাড়ির বউ আর টিকতে পারবে না। আজই ঠিকঠাক, শাশুড়িও শান্তশিষ্ট ভদ্র নিষ্ঠ, আবার ননদের ঝামেলা নেই, এই বিয়ে ক্যান্সেল করতো। প্রিয় তোর বরকে নিয়ে যেত, মাথাটা মনে হয় একেবারে গেছে। কি বলে জামাই? আজ আবার কেউ না, জামাইরই অপছন্দের বিয়ে দিচ্ছ তো, তাই একটু নারাজ আছে। চিন্তা করবেন না, পরে সব ঠিক হয়ে যাবে। মায়ান চলে যাওয়ার সময় দোলা ওকে আর চোখে তাকিয়ে দেখলে মায়ান শরীর দুলিয়ে গিয়ে ওঠে, দোলা দে দোলা দে, দোলা দে রে পাগলা, দোলা দে রে। দোলা তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। আজকাল সুন্দর ছেলেদের মাথায় যে সমস্যা থাকে সেটা ওর জানা ছিল না। তৌসিফ আর আজগর মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে। পরশুই আজগরের ছেলে আপন দেশে ফিরছে, আর 1-2 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চান উনি। তৌসিফও এতে দ্বিমত করেনি, যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তত দ্রুতই মায়ানকে বাড়ি ছাড়া করা যাবে। পিহু ঘুমটা খুলে হনহনিয়ে বারান্দা হয়ে রুমে আসছিল, তখনই ওর পথ আগলে দাঁড়ায় মায়ান। তুমি এই বিয়েটা করো না শালি, জীবনটা গালাগালির হয়ে যাবে। তাতে তোমার কি? আমার কি মানে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, আর ভাইরা ভাই নিজের পছন্দ মতো না হলে শ্বশুরকে জব্দ করা মুশকিল হয়ে যাবে। পথ ছাড়ো, তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নেই। মায়ানকে সাইড দিয়ে পিলারে পিঠ থেকে উচ্চস্বরে গেয়ে ওঠে, বাগানে যখনই আমি যাই মাঝে মাঝে একটা পোলা দেখতে পাই, বোরকা পরা গায়ে আবার কেটস পরেছে, একটা বোরকা পরা ছেলে শালির অপেক্ষায় রয়েছে। পিহু যেতে গিয়ে ফিরে আসে, মায়ানের কলার টেনে ধরে জিজ্ঞেস করে, কী সব বলছো? এখন আবার এটা বলো না যে আজ ভাইরা ভাই বাগানে তোমার অপেক্ষা করছে, শ্বশুরের হাতে পড়ার আগে দেখা করে নাও। ও নো, দুটো মিলে কি শুরু করেছ বলো তো? দ্যাট। পিহু শাড়ির আঁচল কোমরে গুজিয়ে বাগানের দিকে দৌড়ে যায়। বাগানে পায়চারিত তৌসিফকে দেখে পিহুর পা থমে গেল। আব্বু তুমি? পিহু কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলো। তৌসিফ ফোন পকেটে ভরে বলে, এই তো বাড়িতে বিয়ে, লোকজনদের দাঁত করতে হবে না, তুমি এখানে যে এমনি যাও, রুমে গিয়ে রেস্ট নাও, আর চিন্তা করো না, পড়ান আপন ভালো ছেলে তোমাকে সুখে রাখবে। পিহু মাথা নত করে মাথা নাড়ায়। তৌসিফ মেয়ের মাথায় আদুরে হাত রেখে চলে যায়। পিহু ধীর পায়ে এগিয়ে আসছিল, তখনই কেউ পেছন থেকে ওর হাত জড়িয়ে ধরে। পিহু আতকে উঠে চিৎকার করতে আজ হেই হেই করে বলে, আমি আমি চুপ 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 করো। তৌসিফ ছুটে এসেছে। কে? কি হলো? পিহু হকচকে যে এখন কি জবাব দেবে। বোরকা পড়া মেয়েটাকে দেখে তৌসিফ প্রশ্ন করে, এটাকে পড়ান? পিহু আমতা আমতা করে বলে, আমার বান্ধবী রহিমা। ও। আজ পিহুর পেছন পেছন রয় বিনয় ভঙ্গিতে সালাম দিয়ে চিকন স্বরে বলে, কেমন আছেন আঙ্কেল? শুনলাম পিহুর বিয়ে, তাই দেখা করতে এলাম। ও ভালো করেছ, পরাণের বিয়েতে এসো কিন্তু, তোমার দাওয়াত রইল। আজ বিড়বিড় করে বলে, শালা শ্বশুর আমার বউয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছ? আজ তো একটা খাটাস। মুখে বললে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি না আসলে কি আর বিয়ে হবে? তাই তো, বান্ধবীরা না আসলে চলে, পরাণকে বাড়িতে নিয়ে এসো। থাক না আব্বু, এখনই চলে যাবে ও। হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেই চলে যাব। আচ্ছা তোমরা গল্প করো, আমি আসছি। যান যান যান। আপদ বিদায় হলো।
এই কি সমস্যা তোমার? আবার বোরকা পরে এসেছো? এমন কেন করছো? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? আমার পেছনে কেন হাত ধুয়ে পড়েছো বলো তো? আজ নেকাব সরিয়ে বাতাস খেতে খেতে বলে, দুনিয়ার পিহুর বড্ড অভাব বুঝলে, তাই তো নাওয়া খাওয়া ছেড়ে এই মেয়েটার পেছনে পড়েছি। লাভ নেই। লাভ ক্ষতির হিসেব কে করে? আমার তো তোমাকে লাগবে ব্যাস। শুনলে না আব্বু কি বলল? বিয়ে ঠিক হয়ে গেছে আমার। শ্বশুরমশাই কিন্তু যে আমাকে দাওয়াত করেছে বিয়েতে, তো আমাকে আসতেই হবে। সত্যি সত্যি আসবে বুঝি? কেন তুমি চাও না আমি আসি? মানুষ তো কত কিছুই চায় না, কারোর চাওয়া না চাওয়ায় কি যায় আসে। এই তুমি বড্ড আছে না। আমার পুরনো পিহুকে কবে ফিরিয়ে দেবে বলো? সম্ভব না। এতক্ষণ আজের নজর পড়ল পিহুর দিকে। কোমরে শাড়ি গুজে রেখেছে ও, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হয়তো ভয়ে আতঙ্কে। মুখে মেকআপের প্রলেপ নেই, চোখে কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক। সাধারণ মেয়েটাকে আজের কাছে অসাধারণ লাগছে। তোমাকে সুন্দর লাগছে। আমার বাড়িতে যখন যাবে সবসময় সেজেগুজে থাকবে। যদিও তুমি যেমনভাবেই থাকো না কেন, আমি তো তোমারই আঁচলে বাঁধা, ঠিক এইভাবে বলেই পিহুর শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে নিল। পিহু আর প্রথমবার আজের কথায় লজ্জা পেল। এই প্রথমবার লজ্জায় গালে লালিমা দেখা দিল ওর। ওদের এই রোমান্টিক মুহূর্তে মায়ানের কর্কশ গলার গান শোনা গেল। গান কম, সতর্কবাণী বেশি বলা চলে। শ্বশুর আইসে ভাইরা ভাইরে, এবার তুই কাইটা পড় রে, শ্বশুর দেখলে পরে মায়ের পড়ব তোর পিঠে। বাচ্চারে বাচ্চা, আপন প্রাণ আগে বাচ্চারে। মায়ানের সতর্কবার্তা শুনেই আজ পিউর কপালে চুমুখে উন্মুক্ত পেটে চিমটি কেটে তাড়াহুড়ো করে বলে, এই তিলটা দেখার অধিকার একান্তই আমার, এটাকে লুকিয়ে রাখো। ডিয়ার মাই ওয়াইফ, আসছি আমি, পরে আবার দেখা হবে। পিহু হতভম্ব চোখে আজের চলে যাওয়া দেখলো। ছেলেটা হাওয়ার বেগে আসে, হাওয়ার বেগে চলে যায়, পেছনে ফেলে যায় পিহুর বিস্ময় মুখটা। বিয়ের আর মাত্র 3 দিন বাকি আছে। এদিকে আজকে চান্দুলালকে কোর্টে তোলা হবে। প্রিয়তা যেহেতু প্রত্যক্ষদর্শী, সরাসরি খুন হতে দেখেছে, তাই ওকে সাক্ষী দিতে যেতে হবে। মায়ান ভেবেছিল হয়তো তৌসিফ এই অবস্থাতে প্রিয়তাকে যেতে দেবে না, কিন্তু আর যাই হোক শ্বশুরটার ন্যায় অন্যায় বোধ আছে, সাবধানে যেও। আর এই যে তুমি, মায়ান এদিক ওদিক তাকে নিজের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করে, আমি? হ্যাঁ তুমি। আমার মেয়েদের খেয়াল রাখবে, এমনিতেই খুন খারাপের বিষয়, আমার কাজ না থাকলে আমিও যেতাম। তোমার উপরে আমার বিন্দুমাত্র ভরসা নেই। ভরসা করতে শিখুন শ্বশুরমশাই। এই আমার বাচ্চাই আপনাকে আগে নানা ডাকবে। ভাইরা ভাইয়ের মতো আমাকে রিপ্লেস করার কোনো সুযোগ নেই। হয়েছে, এবার যাও পড়ান। জি আব্বু। প্রিয়র খেয়াল রেখো, তুমি আমার ভরসা। ঠিক আছে আব্বু, তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে আপুর কিচ্ছু হবে না। তৌসিফ মেয়ের মাথায় হাত রাখেন। প্রিয়তার ভালো লাগে ওর বাবা মা ওকে কতটা ভালোবাসে, অথচ এতগুলো বছর প্রিয়তা ওদের আদর ভালোবাসা থেকে দূরে ছিল। সাবধানে যেও মা। ঠিক আছে আব্বু। পিহু গিয়ে মায়ানকে কনুই দিয়ে ঘুতো মারে। মায়ান ফোন পকেটে রেখে জিজ্ঞেস করে, কি সমস্যা? এখন কি মশকরা করার সময়? কিছু লাগলে বলো। তুমি তো আবার আমার বিয়ের জুতো চুরি করতে পারোনি। অবশ্য তার জন্য আমি তোমার জন্য যা করেছি সব কষ্ট লাঘব হয়ে যাবে। আবার কি করছো তুমি? কাকে কল করেছিলে? করেছিলাম কাউকে। আমি আবার শান্তশিষ্ট পত্নী ভক্ত ভদ্রলোক। শালিকে একা ছাড়া যাবে, তাই ব্যবস্থা করলাম আর কি। এসবে আজকে টানবে না বলে দিলাম, ওকে ওর মতো থাকতে দাও। বাহ, মাথায় দেখি সবসময় ভাইরা ভাই ঘুরতে থাকে। তা মনের কি হাল, কবে স্বীকার করবে বলো? জীবনে না। ওয়েট, মফিজ কল করেছে। স্যার আপনারা কোথায়? আধা ঘন্টার মধ্যে উপস্থিত হতে হবে। বের হয়েছে, আসছি আমরা, তুই ওদিক সামলাও। ঠিক আছে স্যার, চলো এখন বের হতে হবে। মায়ানের পুলিশের গাড়ি। ও পিহু ড্রাইভিং সিটে বসলে প্রিয়তা ও গিয়ে ড্রাইভিং সিটে বসলে প্রিয়তা পিহু পেছনে বসে। মায়ান ঘাড় ঘুরিয়ে বলে, শালি আমার বউকে সামনে পাঠাও কেন? আমার কাছে থাকুক, ধরে নিয়ে যাব। রাস্তায় যা অবস্থা, ঝাঁকুনি লেগে পেটে ব্যথা পেলে তখন। নারী তুমি সব বোঝো, শুধু পুরুষের মন বোঝো না। এখানে মন বোঝাবুঝির কি আছে? প্রিয়তাও সায় দিয়ে বলে, থাকি না বোনের সাথে, আর আমার একটু ভয় লাগছে। মেয়েদের ভয়ডর লাগলে জামাইকে জাপটে ধরতে হয়, বোনকে না, জলদি সামনে এসো। পিহু বিরক্ত হয়ে প্রিয়তাকে নামিয়ে দেয় যে, আপু না গেলে তোর বর সামনে এগোবে না, ভিলেন একটা। প্রিয়তার আগে কটমট করতে করতে মায়ানের পাশে বসলো। কত সুন্দর দুই বোন গল্প করতে করতে যেত, ভয়টাও একটু কমতো। তা না, খারাপ লোক একটা। মায়ান প্রিয়তার মুখের দিকে তাকিয়ে চোরা হাসি দিল। বাম হাত বাড়িয়ে প্রিয়তার পিঠের পেছন দিয়ে আলতো করে জড়িয়ে ধরে। প্রিয়তা তরাক চোখে তাকায়।
হাঁসফাঁস করতে করতে পিহুর দিকে তাকাতে ব্রেক কষল। অমনি কোত্থেকে আজ দৌড়ে এসে এক লাফে পিহুর কোল ঘেঁষে বসে। কেমন আছো ওয়াইফ? ওয়াইফাই? পিহু দাঁত কিরমির করে মায়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, এই ছিল তোর মনে? মায়ান ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে উঁচু গলায় বলে, যে যার মালপত্র সামলাও, এখন গাড়ি চলবে হাওয়ার গতিতে। মায়ান প্রিয়তাকে আগলে নেয়, ধীরে চালালে পিহুকে সামলানো যাবে না, তাই হাই স্পিডে গাড়ি চালাচ্ছে ও। পিহু পড়ে যাওয়ার ভয়ে আজের দিকে এগিয়ে আসে। আজ দুষ্টু হেসে ওকে দুই হাত দিয়ে বন্দি করে নেয়। পিহু রাগী দৃষ্টিতে তাকালো, মায়ানের উপরে রাগ হচ্ছে। যতই আজকে ওকে ভুলাতে চাইছে, মায়ান ততবারই ওদের আরও কাছাকাছি আনছে। আর একে পুলিশের চাকরি দিলকে, নিজেই তো হাই স্পিডে গাড়ি চালিয়ে রুলস ব্রেক করছে। একটা গান হবে নাকি ভাড়া ভাই? হলে মন্দ হয় না, মন্তব্য হয় না। তাহলে তুমি শুরু করো। আজ পিহুর দিকে তাকিয়ে আবেগ ঘন গলায় গেয়ে ওঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মায়ান সুর কেটে গিয়ে ওঠে, তাহলে শালির হাতে আজ খুন হতে লিখে নাও। আজ কসকসি যায়। পিহুর দিকে তাকাতেই বুঝলো মায়ান ভুল কিছু বলেনি। আজ বোকার মতো হেসে ওঠে, এবার তোমার পালা। মায়ান গলা পরিষ্কার করে নেয়। প্রিয়তা উৎসুক হয়ে মায়ানের দিকে তাকিয়ে আছে, নিশ্চিত মায়ান আজের মতো ওকে নিয়ে রোমান্টিক কোনো গান গাইবে। কিন্তু মায়ান গাইল, বলতেছে মনে হয়, বলতে শ্বশুর দেয় না তো হায়, কতটা বউকে ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় শ্বশুরবাড়ির দেয়ালটায় হায়, বড্ড উঁচু তার কাটায় ঘেরা, তাই তো আমি ফিরে আসি, শুধু বারে বারে একই কপাল আমার, বউটা বোঝে না শ্বশুরটা ভালো না, আমার কি প্রেম হবে না। সবেতেই বাপকে তুলে কটাক্ষ করায় প্রিয়তা খেপেছে আজ। কিন্তু আজ মায়ানের প্রতিভাকে সম্মান দিল, শরীরের সমস্ত এনার্জি দিয়ে হাততালি দিয়ে বাহবা দেয়। মায়ান খুশিতে গদগদ হয়ে যায়। একবার বাড়ি চলুন, আমার আব্বুকে নিয়ে কটাক্ষ করা বের করছি। বাড়ি যাওয়ার দরকার কি, চলো না সবাই মিলে পালিয়ে যাই। আজ পেছন থেকে বলে ওঠে, তার আগে রেজিস্ট্রি অফিসের ওইখান থেকে ঘুরে এলে হতো না? তাও ঠিক, শুভ কাজ সেরে নেওয়া যাবে। শালি রাজি আছে তো? গাড়ি থামাও, সাথে তোমাদের ফাজলামিও অসহ্যকর নাটকবাজ এক একটা। পিহু আগে নেমে প্রিয়তা ধীরে নামালো। মফিস বাইরেই ছিল। মায়ানদের দেখে গিয়ে সেই মফিস, ম্যাডাম ভাড়া নাই আর 30। পিহু হেসে ফেলে, মফিস নিজে লজ্জা পায়। প্রিয়তা ওকে তনিমার কথা জিজ্ঞেস করেই তো, আর 2 মাস পরে ডেলিভারি। আপনার কথা অনেক বলে ভাবি, একবার গিয়ে দেখা করে আসবেন। অবশ্যই, শরীর খারাপ তো তাই যাওয়া হয় না। বুঝতে পারছি, সময়টা এমন। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন, একটু পরে জজ সাহেব আসবেন। চান্দুকে আনা হয়েছে? হ্যাঁ স্যার, একটু পরে কোর্টে পেশ করা হবে। গুড। আচ্ছা চলো ভিতরে যাই। নির্দিষ্ট সময় শুনানি শুরু হলো। সমস্ত প্রমাণ চান্দুলালের বিপক্ষে। এত মার্ডার, চোরা কারবারি, নিজের বোনকে খুন, সব মিলিয়ে চান্দুলালের ফাঁসির রায় হয়। প্রিয়তা একটু আগে সাক্ষী দিয়ে সিটে এসে বসেছে, হাত পা ভয়ে কাঁপছিল ওর। চান্দুলাল, পিহু, প্রিয়তা একসঙ্গে দেখে ফুঁসছে। পিহু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চান্দুর দিকে, হয়তো চোখের ইশারে বুঝিয়ে দিল ওর বোনের দিকে চোখ দিলে পিহু ওই চোখ উপড়ে ফেলবে। তুই ঠিক আছিস? নে পানি পান কর। প্রিয়তা পানি পান করলো, এখন একটু ভালো লাগছে। মায়ান অফিসিয়ালি কথাবার্তা বলছে। আজ প্রিয়তার জন্য খাবার নিতে গেছে। সকালে চিন্তায় না খেয়ে বেরিয়ে পড়েছে, এখন খালি পেটে থাকা উচিত হবে না। চান্দুলালকে নিয়ে যাওয়ার সময় ও ক্ষিপ্ত হয়ে কর্মরত পুলিশ অফিসারের থেকে রিভলভার ছিনিয়ে নেয়। বিনা বাক্যে প্রিয়তার দিকে তাক করে এতক্ষণ চুপ করেছিল। ওকে যখন মারতেই হবে তখনও প্রিয়তা পিহুকে বাঁচতে দিবে না, মরতেই জিতে হবে। এই 2 বোন মিলে ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। প্রথম গুলিটা প্রিয়তার দিকে ধেয়ে আসে। পিহুর চোখ পড়তে প্রিয়তা ঢাল হয়ে দাঁড়ায় ও আতঙ্কে আপু বলে চিৎকার করে ওঠে। প্রিয়তা কিয়ৎক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এরপর যখন চান্দুলালের হাতে বন্দুক আর পিহুর রক্তাক্ত শরীর পড়ে নিচে যেতে দেখল, সঙ্গে সঙ্গে ওর মাথা ঘুরে ওঠে। টাল সামলাতে না পেরে ফ্লোরেই ঠাস করে পড়ে যায়। অতর্কিত হওয়া ঘটনায় সবাই হতভম্ব। মায়ান চান্দুলালকে দেখে এলোপাতাড়ি গুলি ছড়ে। ওর মৃত্যুটা বোধহয় মায়ানের হাতেই ছিল। আজ খাবার পানি নিয়ে সবেমাত্র ভেতরে প্রবেশ করেছিল। পিহুকে এই অবস্থায় দেখে ওর হাতের খাবার নিচে পড়ে যায়। এলোমেলো পায়ে দৌড়ে এসে পিহুকে ধরে। পিহুর তখন হুঁশ নেই, রক্তে শরীর ভেসে যাচ্ছে। আজ চমকিত গলায় ডাকে, পিহু, এই পিহু। আল্লাহ, এসব কি হয়ে গেল? পিহু ওঠো, এই পিহু।
আজ ওকে নিয়ে চলো, জলদি মফিজ গাড়ি বের করো। জি স্যার। আজ রক্তাক্ত পিহুকে কোলে তুলে নেয়। চোখে জল জমেছে ওর। এই দিয়ে দ্বিতীয়বার আজ পিহুকে মৃত্যুর এত কাছে দেখল। প্রথমবার তাসমিনের দেয় বিষ পানে, আর এখন এই অবস্থায়। মফিজ গাড়ি বের করতে আজ ওকে নিয়ে গাড়িতে চড়ে বসে মফিজ। নিজের সাধ্যমতো ড্রাইভ করছে। পিহু মেয়েটা একদম অন্যরকম, সবার চেয়ে আলাদা। মফিজকে যতই ভেংসি কাটুক না কেন, এই প্রিয়তার অবর্তমানে তনিমার সাথে যোগাযোগ করা, ফল পাঠানো, খোঁজ নেওয়া সব করেছে। পিহুকে ওটিতে নেওয়া হয়েছে। মায়ান প্রিয়তাকে নিয়ে এসেছে অনেক আগে। জ্ঞান ফেরার পর থেকে পিহুর জন্য কান্নাকাটি করছে। তৌসিফ খবর পেয়ে ছুটে এসেছে। মায়ানকে দেখে তৌসিফ তেড়ে এসে ওর কলার চেপে ধরে। রাগে হিসে প্রশ্ন করে, তুমি থাকতে আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? আমি তোমাকে বলেছিলাম না আমার মেয়ের খেয়াল রাখতে? এই তুমি আমার বিশ্বাসের প্রতিদান দিলে। মায়ান একটি কথা বলল না, চুপচাপ রইল। প্রিয়তাকে বাঁচাতে গিয়েই তো আজ পিহুর এই দশা। পিহুর জায়গায় প্রিয়তা থাকলে মায়ান কি করত? বউ বাচ্চাকে ছাড়া থাকতে পারত? আজের দিকে করুণ চোখে তাকালো একবার। ছেলেটার কথা কেউ ভাবছে না, অথচ কারোর চেয়ে কোনো অংশে কম কষ্ট তো পাচ্ছে না ও। আজ পিহু মায়ের কী হয়েছে শুনলাম হসপিটালে ভর্তি হতে হয়েছে। আফতাব আর তাহমিনাকে দেখে আজ বসা ছেড়ে উঠে দাঁড়ালো। শরীরে এখনও পিহুর রক্ত লেগে আছে। আজ ধীরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমার পিহুর কি হয়ে গেল আব্বু? ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? ওই মেয়েটা বড্ড স্বার্থপর, আমার ভালোবাসার একটুও কদর করলো না। আফতাব ছেলের পিঠ চাপড়ে সান্ত্বনা দেয়, বলে, এভাবে বলতে নেই আজ, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন, আল্লাহকে ডাকো, তিনিই তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেবেন। তাহমিনা পিয়ালির কাছে যেয়ে বহুদিন পরে দুই বান্ধবী একই দুঃখে দুঃখী হয়েছে। পিয়ালির কাঁধে হাত রাখতেই পিয়ালি তাহমিনাকে দেখে, আহাজারি করে বলে, আমার মেয়েটার কি হয়ে গেল তাহমিনা? আমার সুস্থ মেয়ে বাড়ি থেকে বের হলো, আর এখন কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখ। ওটির দরজা খুলে গেল। নার্স বের হতেই সবাই ছুটে যায়। ডক্টর, আমার মেয়ে, রক্ত লাগবে, এবি নেগেটিভ, জলদি ব্যবস্থা করুন। আমার ব্লাড গ্রুপ সেম, চলুন আমার সাথে আসুন। তাহমিনা নার্সের সাথে যায়। পিয়ালির চোখ ছলছল করে ওঠে, কৃতজ্ঞতায় মাথা নুয়ে পড়ে। এই তাহমিনা ছোট থেকে ওকে এত দিয়েছে যে শরীরের সমস্ত রক্ত দিয়েও সেই ঋণ শোধ করতে পারবে না। আজ আবারও ওর মেয়ের প্রাণ বাঁচিয়ে ওকে ঋণী করল। মায়ান প্রিয়তার পাশে বসে আছে। প্রিয়তা এতক্ষণ কান্না করলেও এখন চুপ হয়ে গেছে। মায়ান ওর মাথায় আলতো করে হাত রাখে। চমকে ওঠে প্রিয়তা, ভয় পেয়েছ? আরে আমার শালি কি যে সে মেয়ে, জমের সাথে যুদ্ধ করে ফিরে আসবে, দেখে নিও। প্রিয়তা ডুকরে ওঠে, মায়ানের বুকে মাথা এলিয়ে দেয়। শরীর সায় দিচ্ছে না ওর। ভাঙা ভাঙা গলায় বলে, আমার জন্য বারবার আমার বোন বিপদে পড়ে। আজ ওর জায়গায় আমি থাকতাম, ও কেন নিজের প্রাণের ঝুঁকি নিল? ওর কিছু একটা হয়ে গেলে আমি বাবা মাকে কি জবাব দেব? নিজেকে কিভাবে বোঝাবো? চুপ, কিছু হবে না পিহুর। ও ব্রেভ গার্ল, ঠিক বেঁচে ফিরবে। কেউ ওর জন্য অপেক্ষা করছে, তার ভালোবাসা। অপেক্ষাকে বৃথা করে পিহু কোথায় যেতে পারবে না। একটা বোন থাকা মানে ঢাল। তুমি কতটা ভাগ্যবতী, তোমার কাছে এমন একটা বোন আছে। আমার তো কেউ নেই। কাল যদি আমার কিছু হয়ে যায় আমি নিশ্চিন্ত থাকবো, আমার স্ত্রী সন্তানের জন্য কেউ আছে, ওদের ঢাল হয়ে ওদের রক্ষা করবে। পিহুর এই ঋণ যে আমার জীবন দিয়েও আমি শোধ করতে পারবো না পাখি। ও যে শুধু আমাকে নয়, তোমাকে নয়, আমার বাচ্চা, আমার বেঁচে থাকার কারণটা বাঁচিয়ে দিল। পিহুর জ্ঞান ফিরেছে, আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেছে ও। ওকে বেডে দিতে পিয়ালি তৌসিফ মেয়ের সাথে দেখা করতে যায়। অনবরত কান্না করতে থাকা মেয়ের হাতে দুর্বল হাতটা রাখে। আমি ঠিক আছি আম্মু, আমি তোমাদের খেয়াল রাখতে বলেছিলাম পরাণ, তোমাকে বন্দুকের সামনে দাঁড়াতে বলিনি। তুমি আপুর খেয়াল রাখতে বলেছিলে আব্বু, আমি তো শুধু আমার কথা রেখেছি, আপুর গায়ে একটা আছরও লাগতে দেইনি। চাপা শ্বাস ফেললেন তৌসিফ। প্রিয়তাকে নিয়ে মায়ান পিহুর সাথে দেখা করতে আসে। প্রিয়তা বোনের পাশে এসে বসে কান্না মিশ্রিত গলায় বলে, এরপর থেকে আর এমন করবি না, ঠিক আছে? প্রয়োজন পড়লে 1000 বার করব। মায়ের হাসার চেষ্টা করে বলে, দেখেছ, আমি বলেছিলাম না আমার শালি জমের সাথে লড়াই করারও ক্ষমতা রাখে? পিহু মুচকে এসে বলে, দেখতে হবে না শালিটা কার। তোমার ঋণ এ জীবনে শোধ করতে পারবো না পিহু, আমাকে সারা জীবনের জন্য ঋণী করে রাখলে। কিছু ঋণ শোধ না করাই থাকুক না ভাই। তাও ভালো, আচ্ছা বাইরে ভাইরা ভাই। মায়ান বলতে লাগলো, চুপ হয়ে যায়। আশেপাশে তখনও তৌসিফ আছে।
মায়ানের সম্পূর্ণ কথা পিহু প্রিয়তা দুজনেই বুঝলো। প্রিয়তা পেটে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে, আমার পেট। তৌসিফ ছুটে আসে। মায়ান পিহু চমকে উঠতেই প্রিয়তার চোখের ইশারে বোঝায় ওর কিছু হয়নি। মায়ান তাজ্জব বনে যায়, এই জন্য বোধ হয় বলে সঙ্গদোষে লোহা বাসে। শেষে ওর বউটাও পাক্কা নাটকবাজ হয়ে গেল। কি হয়েছে মা? পেটে ব্যথা করছে আব্বু। মায়ান চট করে উঠল, সারাদিন না খেলে পেট ব্যথা তো করবেই, চলো এখনই কিছু খেয়ে নেবে। হ্যাঁ চলো। তৌসিফ মেয়েকে ধরে বাইরে নিয়ে যায়। মায়ান যাওয়ার আগে পিহুকে চাপা গলায় বলে, ভাইরা ভাই ভয় পেয়েছিল, অনেক কান্নাকাটিও করেছে শালার। আজ পর্যন্ত আমি বউয়ের জন্য কাঁদলাম না, ভাইরা ভাই তো এদিক থেকে জিতে গেল। আমি আসতে বলছি, একটু কথা বলো। পিহুকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়ান বেরিয়ে যায়। পিহু ফোঁস করে নিঃশ্বাস ফেলে বেডের সাথে হেলান দেয়। একটু পরেই কারোর আসার শব্দ হলো। পিহু পিটপিট করে চোখ মেলে তাকায়। আজ ধীর পায়ে এগিয়ে আসে। পিহুর একদম কাছে এসে দাঁড়াতেই পিহু দুর্বল গলায় বলে, বসো। আজ মনমরা হয়ে বসলো। কথা বলার সময় কণ্ঠ কাঁপছে ওর। কাঁপা কাঁপা গলায় বলে, এখন কেমন আছো? এই তো যেমন থাকা উচিত। তুমি বলো তোমার এই অবস্থা কেন? আজ তরাক চোখে তাকায়, অভিমানী গলায় বলে, তুমি কি বলতে চাইছো আমার 32টা দাঁত বের করে হাসি হাসি মুখে থাকা উচিত ছিল? তা নয়, অ্যাকচুয়ালি আমি শিওর তোমার 32টা দাঁত নেই, বুদ্ধির দাঁত এখন ওঠেনি। মৃত্যুর কোলে ঘুমিয়েও তোমার ফাজলামো যাবে না, তাই তো? জীবনটা একটা মজা, সিরিয়াস জীবনযাপন করে মজাটাকে নষ্ট করতে চাইছি না। আমি কিন্তু সিরিয়াস আমাকে নিয়ে। তাহলে বলবো অপাত্রে দান করছো, আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে তুমি। আমার তো ভালো কাউকে দরকার নেই, একটা খারাপ উগ্র সাহসী আর হৃদয়হীনাকে লাগবে আমার। হৃদয়হীনা? হাসালে। হৃদয়হীনার কাছে কেন আসো বারবার? কিসের এত টান তোমার আমার উপরে? আজের এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে তুমি আমার স্ত্রী পিহু, স্ত্রীর বিপদে স্বামী এগিয়ে আসবে না, কিন্তু তা না বলে মজার ছেলে বলে, কারণ তুমি আমার ওয়াইফাই। একটু দূরে গেলে আমার আমিতে প্রেম নামক কানেকশন পায় না, তাই তো একটু টান লাগলে ছুটে আসি। হাউ আর ইউ প্রত্যুষা? অচেনা কারো কণ্ঠস্বরে আজ ফিরে তাকালো। ফর্মাল ড্রেস আপে বুকের উপর হাতে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে আজের কপাল কুঁচকে আসে। আপন তুমি? আজ একবার পিহুর দিকে তাকাচ্ছে তো আরেকবার আপনের দিকে তাকাচ্ছে। আপন এগিয়ে এসে পিহুর হাতে ফুলের তোড়া দেয়, মুচকে এসে বলে, এসেছিলাম বিয়ে করতে, এসে দেখি বউ হসপিটালের বেডে শুয়ে আছে, তাহলে আর কি বিয়ে ক্যান্সেল করে দাও? হেসে বলল পিহু। আপন সিরিয়াসলি নিল না, বরং ওর দিকে ঝুঁকো মোহনীয় গলায় বলল, পাক্কা 2 বছর অপেক্ষা করেছি আমি, তুমি সময় চেয়েছো আমি দিয়েছি, দরকার পড়লে হসপিটালের বেডেই বিয়ে করব, তারপরে বিয়ে আমি তোমাকেই করব। আজের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে এলো। পিহু খেয়াল করে আজের উদ্দেশ্যে বলে, তুমি এখন যাও। আপন এবার আজের দিকে তাকিয়ে তারপর বলল, পিহুকে ওকে দেখে জিজ্ঞেস করে, এটাকে? তাহমিনা আন্টির ছেলে আজ। চাপার আগ্নি বলে, এটা কেন বলছো না? আমি তোমার স্বামী হই। আপন ওর কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স ব্রো, আমি জানি পিহুর মতো এত কিউট একটা মেয়েকে কোনো ছেলে হাতছাড়া করতে চাইবে না। পিহু মেয়েটাই এমন, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। পিহু তোমার আব্বু আর পিহুর আম্মুর মিল করাতে চেয়েছিল, ব্যাস, আর কিছু নয়। অভিনয়টাকে সত্যি ভেবে নয় বসো না আবার। পিহু আমার প্রতি কমিটেড।